বিশাল জনসমুদ্র, তরুণদের ছোঁয়া, চারদিকে একদল শিক্ষার্থী এগিয়ে যাচ্ছে তাদের দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি ঘোষণা করে। এমন সময় পুলিশের লাঠিচার্জ, টিয়ার সেল ও রাবার বুলেট, এমনকি গুলি আসে সামনে থেকে। এই দৃশ্য উত্তর কোরিয়া নয়, বরং বাংলাদেশ। একদিকে ছাত্রলীগ, পুলিশ, আবার অন্যদিকে কারফিউ জারি সারা দেশ। বাংলাদেশ আসলে হচ্ছেটা কি, এই নিয়ে আমাদের আয়োজন। আসসালামু আলাইকুম সবাইকে এবং স্বাগতম বিশাল বাহার নতুন ভিডিওতে। বর্তমান পরিস্থিতি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই স্বাধীনতা অর্জনের সহজ সূচনা লগ্নে, যখন মুক্তিযোদ্ধা কোটা প্রণয়ন করা হয়েছিল। তবে আগে আমরা জেনে নিব কোটা আসলে কি। কোটা হলো বিশেষ সুযোগ সুবিধা যা নির্দিষ্ট কিছু শ্রেণী মানুষের জন্য বরাদ্দ রাখা হয়, যেমন কোনো প্রকার প্রতিবন্ধী, পিছিয়ে পড়া সম্প্রদায় বা তৃতীয় লিঙ্গের মানুষ ইত্যাদি। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধা কোটা দেওয়া হয়েছিল তাদের সম্মানার্থে ও রেকগনাইজেশনের জন্য। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো, কোটা যদি মুক্তিযোদ্ধার সম্মানার্থে হয় তবে তা 20 বছর বা সর্বোচ্চ 30 বছর রাখা যেত, কারণ এতে মুক্তিযোদ্ধা ও তার প্রথম প্রজন্ম কিছুটা সুবিধা পেত। কিন্তু বাংলাদেশ এমনটা হয়নি, বরং এটি প্রায় 50 বছরের বেশি সময় অতিবাহিত হওয়ার পরও বিদ্যমান। অর্থাৎ কেউ একজন এজন্যই এগিয়ে থাকবে যে তার দাদা অথবা এর চেয়ে পূর্ববর্তী কেউ যুদ্ধ করেছিল, যদিও সে যোগ্যতার ভিত্তিতে যথেষ্ট নয়। তাই স্বাভাবিকভাবে অনেকবারই কোটা সংস্কার আন্দোলন হয়েছে, যদি তা ফলপ্রসূ ছিল না। কিন্তু এটি প্রথমবারের মতো আলোচনায় আসে 2018 সালে। ওই বছর জানুয়ারি মাসের শেষের দিকে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল এবং এর পূর্ণ মূল্যায়ন চেয়ে হাইকোর্টের রিট দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও 2 সাংবাদিক। এতে কোটা পদ্ধতিকে সংবিধানের সঙ্গে সংঘর্ষিত বলে উল্লেখ করা হয়, কিন্তু মার্চ মাসে এই রিটটি খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। এদিকে আদালত রিট করার পরপরই ফেব্রুয়ারি মাসে সামাজিক মাধ্যমে ফেসবুক কোটা সংস্কার চাই নামে একটি পেজ খোলা হয় এবং শাহবাগকে কেন্দ্র করে পেজটি থেকে মানববন্ধন সহ নানা কর্মসূচি ঘোষণা দেওয়া শুরু হয়। এর মাধ্যমে মূলত কোটা সংস্কার আন্দোলন দানা বাঁধতে থাকে। এই সময় কোটা সংস্কার উদ্দেশ্য বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি প্ল্যাটফর্মও গঠন করা হয়। রিট খারিজ হবার পর কোটা পদ্ধতিতে কোনো পরিবর্তন করা হবে না মর্মে আদেশ জারি করা হয়। তবে কোটা কার্যকর করার ক্ষেত্রে কিছুটা শিথিলতা আনে সরকার। জনপ্রশাসন থেকে জারি করা এই আদেশে বলা হয়, সব ধরনের সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোটার যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকার শীর্ষে অবস্থানকারী প্রার্থীদের নিয়ে সেসব পদ পূরণ করা হবে। সবশেষে বর্তমান ফিরে এলো 2024 সালের জুলাই মাসে ও এই আন্দোলন আবারও শুরু হয়। তবে লক্ষণীয় বিষয় ছিল, ছাত্রদের এই আন্দোলন ছিল শান্তিপূর্ণ ও দাবি ছিল যৌক্তিক। এই সময় মিডিয়াতে ধামাচাপা দেওয়া ও ইয়েলো জার্নালিজম আবারও দেখা যায়। এই সময় পর্যন্ত আমরা দায়িত্বশীল পদ থেকে কিছু অনাকাঙ্ক্ষিত ভুল স্টেটমেন্ট লক্ষ্য করা যায়। আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে হুমকি ধামকি ও সবশেষে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজাকার উচ্চারণ একটি ট্রিগার এর ন্যায় কাজ করে। তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। আর যদি না মানে কিছু করার নাই। এমন সময় কিছু স্লোগান বলতে শোনা যায়, যেমন তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এসব মিলিয়ে সোশ্যাল মিডিয়া ও রাজপথ তাদের কর্মসূচি আন্দোলন আরো জোরালো হয়ে ওঠে। তখন লক্ষণীয় বিষয় ছিল, তাদের শান্তিপূর্ণ আন্দোলন অতঃপর ঘটে যায় সেই নক্করজনক ঘটনাটি। 15 জুলাই নাগাদ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ে ছাত্রলীগ ও তাদের টোকাই বাহিনী। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহত, নিহত ও ইত্যাদি কাজ মিলিয়ে একটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়। তবে এতে শিক্ষার্থীরা পিছিয়ে যায়নি, বরং সারা দেশে বিশ্ববিদ্যালয় আন্দোলনে ফেটে পড়ে সোশ্যাল মিডিয়া ব্যাপক তথ্যের আদান প্রদান এর মাধ্যমে দিয়ে ছাত্রলীগ ও ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এর প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়গুলো
ষোলো হতে ছাত্রলীগকে বিতাড়িত করা হয়। একে একে সব বিশ্ববিদ্যালয়ে যোগ দিলে এটি বৃহত্তর ছাত্র আন্দোলন রূপ নেয়। এমন সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হতেও দেখা যায়। এই সময় ছাত্রলীগের কর্মীদের সাথে সংঘর্ষে আহত এমনকি নিহতের ঘটনা দেখা যায়। তবে পুলিশ এক পর্যায়ে ছত্রভঙ্গের নামে বুলেট ছুড়লে আবু সাইদের মতো অনেকে প্রাণ হারায়। গুলি খাইছে একটা। এতে ছাত্র সমাজ আরো জ্বলে ওঠে এবং স্কুল কলেজের শিক্ষার্থীরাও আন্দোলন যোগ দেয়। হতাহতের খবর পৌঁছে যায় বহির্বিশ্বের গণমাধ্যম। তবে বাংলাদেশ কিছু চ্যানেল তখনও প্রায় নিশ্চুপ ছিল, যেমন ভিটিভি। দেশ যখন উত্তপ্ত তখন প্রচারিত হয় বাতাবি লেবু ও বিভিন্ন প্রকারের বাম্পার ফলন। এতে জনমনে অসন্তোষ দেখা যায়। সব মিলিয়ে দেশের এই পরিস্থিতিতে গণমাধ্যমের ভূমিকা ছিল বেশ পাই। তারপর ওই ইন্টারনেটের মাধ্যমে খবরাখবর অন্তত আদান প্রদান হচ্ছিল। এমন সময় 18 জুলাই বলা হয় দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নিরাপত্তার জন্য ইন্টারনেট ব্ল্যাক আউট করা হয়েছে। একই সময় সরকার পক্ষ সংলাপের আহ্বান জানায়, কিন্তু এত রক্তের মধ্য দিয়ে ছাত্র সমাজ তা মানতে অস্বীকৃতি জানায়। তবে এ সময় ব্যাপক নির্যাতন চালানো হলেও মিডিয়াতে প্রায় এক সপ্তাহ জুড়ে সেতু ভবনে আগুন, বিটিভিতে হামলা খবর সব প্রচারিত হতে থাকে। ইন্টারনেট বন্ধ থাকা, ইনফরমেশন এর ঘাটতি এবং নৃশংস হত্যাকাণ্ড অনেকটাই চাপা দেয়া যায়। এই সময় সারা দেশে কারফিউ জারি করা হয় এবং দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয় না। এটি কোনো যুদ্ধক্ষেত্র নয়। মায়ানমার অথবা ভারত হামলা করেনি, বরং নিজ দেশের ভবিষ্যতে কর্ণহারদের মারতেই করা হয় এত শত আয়োজন। এই সময় আনঅফিসিয়াল সোর্স অনুযায়ী জানা যায় যে হাজার খানের নিহতের সংখ্যা জানানো হলেও মূল ধারার গণমাধ্যম বলা হয় 150-200 প্রাণহানি ঘটনা ঘটেছে। এতক্ষণে কোটা সংস্কার করার ব্যবস্থা করা হয়ে যায়, যা 56% থেকে 7% আনা হয়, অর্থাৎ মেধা ভিত্তিক 93% এবং কোটা 7%। তবে এখানে লক্ষ্য রাখতে হবে এই আন্দোলন ততদিন কোটা সংস্কার নয়, বরং গণহত্যা কাণ্ডের ন্যায় বিচার সহ 8-9 দফা পরিণত হয়, যা কমেন্ট বক্সে দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে হলো কিছুটা এরকম: একদিকে শিক্ষার্থী, অন্যদিকে সরকার প্রশাসন ও গুন্ডা পান্ডারা। অপরদিকে সমন্বয়কদের গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিরাপত্তা নাটক সাজানো হয়, যার মাধ্যমে কর্মসূচি বাতিলের পায়তারা করা হয়। কিন্তু এই ঘোষণা সাড়া না দিয়ে সারা দেশে কর্মসূচি পালিত হয়। এই সময় আইনজীবী, শিক্ষক এমনকি অভিভাবকরাও এগিয়ে আসে শিক্ষার্থীদের পাশে। বর্তমানে মার্চ ফর জাস্টিস ও রিমেম্বার দ্য হিরোজ ইত্যাদি কর্মসূচি পালন করেছে। ছাত্র সমাজ এত পুলিশি বাধা ও নিপীড়ন অসামান্য। এই সময় দেশব্যাপী মিথ্যাচার, গুজব ও মিসকনসেপশন ও ছড়ানো হয় আন্দোলন ব্যাহত করতে। যেমন আন্দোলন ও কর্মসূচি বিএনপি ও জামায়াতের রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে বলে বিবৃতি দেয়া হয় এবং এতে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদল, শিবির আখ্যা দিয়ে নিহত ঘটনাও ঘটে। প্রথমে বলা যায় রাষ্ট্রের স্বার্থে পরামর্শক্রমে ইন্টারনেট ব্লক আউট করা হয়েছে, অথচ এরপর বলা হয় ডাটা সেন্টার এ আগুন লেগে গিয়েছিল, ব্যাহত হয়েছিল। অতঃপর মুঠোফোন থেকে জানানো হয় ডাটা সেন্টার এর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়াও আন্দোলন থামানোর অনেক চেষ্টা করা হলেও নির্যাতন ও নিরীক্ষণের বিরুদ্ধে শক্ত অবস্থানে ছাত্র সমাজ অথচ তাদের যৌক্তিক দাবি আজ সরকারের জন্য অস্বীকার করা হয়।